আমরা অনুরোধ করব ব্যারিস্টার সুমনকে দয়া করে আপনি যে প্রফেশনে আছেন এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না। আপনার স্টানবাজি এবং পোল্টিবাজির যে রাজনীতি এগুলো বন্ধ করেন না। আপনি যদি জেনুইনলি পলিটিক্স করতে চান, জেনুইনলি অন্যায়ের প্রতিবাদ করতে চান, আপনার প্রথমত হচ্ছে একটা দামি সংসদে আপনাকে রিজাইন করে প্রমাণ করতে হবে। 4 জন লোক সিদ্ধান্ত নিলে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। মাত্র 4 জন লোক যদি একত্রিত হয়, সিদ্ধান্ত নেয় যে আজ আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব, আজ ঘোষণা দেয়ার 1 মাস সময় নিলে 1 মাসের মধ্যেই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। কিন্তু এই 4 জন ব্যক্তিকে আমরা ছাত্ররা বুঝে গেছি সব ধরনের হাইকোর্ট আর সরকারের খেলা এগুলো আমরা বুঝি। আমরা এই শাহবাগে অবস্থান করব, আজকের মধ্যেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোটা নিয়ে কি করবে। যে কোটা আন্দোলন যেটা আছে সেটা যদি দানা বেঁধে ওঠে, এটা সরকারের জন্য খুব পজিটিভ না। সো রাস্তার এরকম একটা মুভমেন্ট হতে দেয়া সরকারের জন্য তো টেকনিক্যালি খুব ভালো কিছু না, আমার অন্তত তাই মনে হয়। তারপরে সরকার এটা করেছে, আবারও বলছি সরকার করেছে কেন? দর্শক, মানুষের মৃত্যু কখন কিভাবে এসে যায় সেটা বলা মুশকিল। দর্শক, সেরকমই একটি ভিডিও কিন্তু আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি। এমনকি দর্শক, আপনারা এটা দেখতে পেরেছেন যে গাড়িটা ঠিক কিভাবে দারোয়ান সহ গেটটা ভেঙে বাইরে চলে গিয়েছে। কিন্তু দর্শক, এখন এখানে প্রশ্ন উঠছে যে আসলে এই দারোয়ানকে মারার উদ্দেশ্যেই কি গাড়িটি এভাবে চালানো হয়েছে, নাকি গাড়িতে অন্য কোনো সমস্যা ছিল? দর্শক, অনেকেই বলছে যে দারোয়ানকে ইচ্ছাকৃতভাবে আসলে এই গাড়ির ড্রাইভারটি হত্যা করেছে বা তার গায়ের উপর দিয়ে তুলে দিয়েছে। তো দর্শক, আসল ঘটনাটা কি? প্রত্যক্ষদর্শী অনেকেই সেখানে উপস্থিত ছিলেন, তাদের মুখ থেকেই আমরা জানবো। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ব্যারিস্টার সুমনকে কেন্দ্র করে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। এমনকি দর্শক, ইতিমধ্যে ব্যারিস্টার সুমন তাকে যে একজন ব্যক্তি কল করেছিল, এমনকি দর্শক এই বিষয়গুলো নাকি সম্পূর্ণই সাজানো, এমনটাই মনে করছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দর্শক, এরই প্রেক্ষিতে তিনি কিছু তথ্য এবং প্রমাণও দিয়েছেন যে এগুলো কতটা সাজানো। এমনকি এরই সাথে সাথে ব্যারিস্টার সুমনকে তিনি কিছু পরামর্শ দিয়েছেন। দর্শক, আমরা সেটাও দেখব। এমনকি দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আমরা শহীদ কিন্তু মুক্তিযোদ্ধার কোটা আমরা বেশিরভাগ আমরা বলছি কেন, কারণ এখানে যে 56 ভাগ কোটা আছে সেটার মধ্যে পুরো 30% কোটা মুক্তিযোদ্ধার, এবং এই 30% কোটা সুবিধাভোগী কিন্তু এখানকার মুক্তিযোদ্ধারা এবং তাদের যে থার্ড জেনারেশন তারা। এখন একজন মুক্তিযোদ্ধা উনি কোটাটা ব্যবহার করেছেন, তার পরবর্তী সন্তান ব্যবহার করেছেন, এখন তার নাতি নাতনিকেও কেন এই কোটাটা ব্যবহার করতে হবে? তারাও কি অনগ্রসর জনগোষ্ঠী? আমরা সেই কথাটা এই আন্দোলন থেকে বলতে চাই। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, এই 18 সালে আজকে হাইকোর্টে শুনানি ছিল এবং হাইকোর্টের শুনানিতে তারা বলেছে যতক্ষণ পর্যন্ত না পূর্ণাঙ্গ রায় আসছে তাহলে এই সংক্রান্ত রায় দিবে না। মোদ্দা কথা, তারা আমাদের আন্দোলনটাকে ঝুলিয়ে দিতে চায়। কিন্তু আমরা বলতে চাই যে আমরা ছাত্ররা বুঝে গেছি সব ধরনের হাইকোর্ট আর সরকারের খেলা এগুলো আমরা বুঝি। আমরা এই শাহবাগে অবস্থান করব, আজকের মধ্যেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোটা নিয়ে কি করবে। 56% কোটা এখন চলমান আছে। এই 56% কোটা থাকা অবস্থা একটা সাম্য অবস্থা হয় না, এটা একটা বৈষম্য, একবারে সুস্পষ্ট বৈষম্য। আর আমাদের এই আন্দোলন এই বৈষম্যের বিরুদ্ধে। আমরা চাই যে সকল প্রকার কোটা বিলোপ হোক, শুধুমাত্র যারা প্রতিবন্ধী এবং আদিবাসী কোটা থাক, তাছাড়া সকল প্রকার কোটার আমরা বিলোপ চাই। আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমরা না, মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আমরা না, মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। আমাদের আন্দোলন হচ্ছে এই যে আমাদের এই যে প্রথম শ্রেণীর চাকরি সহ চতুর্থ শ্রেণীর চাকরি পর্যন্ত বিভিন্ন অযৌক্তিক 56% কোটা দিয়ে আমাদেরকে মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা আজকে হাইকোর্টের আর কি রায়ের উপরে আমাদের একটা ভরসা ছিল যে আমাদের যুক্তির দাবিগুলো তারা মেনে নেবে, কিন্তু সেটা তারা করেনি। তো এর জন্য আমরা যে পর্যন্ত আমাদের আদায় পূরণ না হবে, দাবিগুলো আদায় না হবে, সে পর্যন্ত আমরা এখানে আছি, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমাদের ছাত্র সমাজ সবচেয়ে বেশি অবহেলিত। এই কোটা পদ্ধতি এসে আমাদের মেধাকে নষ্ট করছে। আমরা চাই শুধু মুক্তিযোদ্ধা নয়, মানে সকল কোটাই একরকম বাতিল করতে। তবে সেই ক্ষেত্রে যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে এই অগ্রাধিকারটা দেওয়া যায়। তবে সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা নয়, বরং যারা এতিম আছে, যাদের বাবা মা নেই, তাদেরকে কোটা দেওয়া উচিত। যদি কোটা থাকতে হয় তাহলে পোষ্য কোটা নয়, রিক্সাওয়ালা দরিদ্রের ছেলেমেয়েরা, কৃষক, শ্রমিক, দিনমজুরের ছেলেমেয়েদের কোটা পাওয়া উচিত, কারণ তারা ওদের পিছিয়ে আছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আবার আন্দোলন দানা বাঁধছে। এই ভিডিও যখন রেকর্ড করছি তখন ঢাকার বিভিন্ন জায়গায়
শাহবাগ মোড় সহ বিভিন্ন জায়গায় রাস্তায় অবরোধ করা হয়েছে এবং ঢাকার বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথ রেলপথ অবরোধ করেছে। তীব্র যানজট তৈরি হচ্ছে, চলাচলের সংকট তৈরি হচ্ছে। এই আন্দোলনটা যখন এই পর্যায়ে যাচ্ছে, একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের সামনে হাজির হয়েছে, সেটা হলো সরকার কোটা যে বাতিল করেছিল সেটা আবার ফিরিয়ে আনলো কেন? আমি এটা বলার সাথে সাথে কারো কারো মাথায় হয়তো এই প্রশ্ন জাগছে, ওটা কি সরকার ফিরিয়ে আনছে? ইনফ্যাক্ট এই প্রশ্নটা স্পষ্টভাবেই করেছেন পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ। তার কায়দায় বলেছেন যে এই কোটা সংস্কার, এমনকি পেনশন আন্দোলনের সাথে নাকি এবার বিএনপি ঢুকে গেছে। অথচ পেনশন আন্দোলনে সরকারের চরম দালালি করা 5টা টিচারদেরকে আমরা দেখি সামনে, তারাই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কিন্তু নাকি বিএনপি ঢুকে গেছে। যাই হোক, কোটা প্রসঙ্গে তিনি যা বলছিলাম তাই বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে কোটা তো সরকার বাতিল করে দিয়েছিল, এখন যেটা ফিরে আসছে আগের মতো করে, এটা আদালত করেছে, উচ্চ আদালত। আমাদের একটা উচ্চ আদালত আছে অবশ্য, উনি স্মরণ করিয়ে দিয়েছেন। সো এখন যে আন্দোলন, সেটা আদালতের বিরুদ্ধে আন্দোলন এবং এটার সমাধান বা সুরাহা আদালতের মাধ্যমে হতে হবে। আদালতের প্রসঙ্গে আসছি, আদালত কী হতে পারত, এবং আমরা জানি এর মধ্যে এটার আপিল বিভাগেও এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, সেটাও ইনফ্যাক্ট যারা কোটা সংস্কার আন্দোলন করছেন তাদের পক্ষে যায়নি। তো যে কথাটা বলছিলাম, যেটা সরকার করেনি, আদালত করেছে, এটাই বলার চেষ্টা করা হচ্ছে, বলার চেষ্টা করা হবে। আমরা এই দেশে বাস করি, প্রায় বলি, এবং বাংলাদেশে আদালতের পরিস্থিতি কি এটা এখন সারা পৃথিবীর সামনে খুব ক্লিয়ারলি হাজির আছে। মানে এটা আমরা বলছি না, বাংলাদেশে খুব উল্লেখযোগ্য কিছু মামলা, ডক্টর ইউনূসকে নিয়ে মামলা, অধিকারের জনাব আদিলুর এবং জনাব নাসিরউদ্দিন এলানকে নিয়ে মামলায় সারা পৃথিবীর বিভিন্ন, আমি অন্যদের কথা বাদ দিই, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা কী বলেছে, সেনেটর কী বলেছে, এমইপি বা মেম্বার অব ইউরোপিয়ান পার্লামেন্ট কী বলেছে, সরিয়ে রেখেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের যিনি আছেন ভলকার তুর্ক, একাধিক স্টেটমেন্ট দিয়েছেন। সেগুলোতে স্পষ্টভাবে এই মানুষগুলোকে হয়রানি বিচার বিভাগকে ইউজ করে করা হচ্ছে বলে বলেছেন। সব আমরা যেমন জানি, সারা পৃথিবীও এখন খুব ভালোভাবে জেনে গেছেন বাংলাদেশে আদালত বলে কি আছে। ফলে যেটা দাঁড়ালো, আদালতে যে সিদ্ধান্ত হয়েছে এটাকে আমরা আসলে সরকারের সিদ্ধান্ত বলে মেনে নেব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সরকার কেন কোটা ফিরিয়ে আনলো? কি অর্জন করতে চাইছে সরকার? আমরা জানি অনেকে একটা কথা বলার চেষ্টা করবেন যে সরকার নানান রকম ইস্যু তৈরি করছে, সেগুলো থেকে অন্যদেরকে ডাইভার্ট করার চেষ্টা করছেন। আমাদের খুব পপুলার এক ধরনের ব্যাখ্যা, যেমন এখন ইন্ডিয়া নিয়ে আলাপ আলোচনা অনেক হতো, কিন্তু সেটাকে সরিয়ে কোটা এবং এদিকে সার্বজনীন পেনশন নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে, বা একটু সরগোল মিডিয়ার ফোকাস বা মনোযোগ এদিকে কিছুটা যাচ্ছে। কিন্তু আমরা এভাবেও তো ভাবতে পারি যে কোটা আন্দোলন যেটা আছে সেটা যদি দানা বেঁধে ওঠে, এটা সরকারের জন্য খুব পজিটিভ না। কারণ আমি আগেও বহুবার একটা কথা বলেছিলাম তিউনিশিয়ার এক্সাম্পল দিয়ে, যে কি ইস্যুতে মানুষ রাস্তায় নেমেছে তা না, এই ধরনের স্বৈরাচারগুলোর কাছে তিউনিশিয়া ইজ অ্যান এক্সাম্পল, যেখানে সাধারণ কিছু মানুষজন, কিছু ফেরিওয়ালা রাস্তায় নেমেছিল, তাদের একজন ফেলো গায়ে আগুন দিয়েছিল বলে মোহাম্মদ বুয়াজিজি, শেষ পর্যন্ত অনেক মানুষ কানেক্টেড হয়ে যায়। সো রাস্তার এরকম একটা মুভমেন্ট হতে দেওয়া সরকারের জন্য তো টেকনিক্যালি খুব ভালো কিছু না, আমার অন্তত তাই মনে হয়। তারপরে সরকার এটা করেছে, আবার বলছি সরকার করেছে কেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে, এমনকি সরকার যদি না করে থাকতো তাহলে আপিল বিভাগে দিয়ে এটাকে এরকম করা যেত যে রায়টাকে স্থগিত করিয়ে আপিলে আসো, তাহলেও কিন্তু কোটা বাতিল যে সরকার আদেশ দিয়েছিল সেটা বলবৎ থাকতো। কিন্তু না, বরং রায়টাকে রাখা হয়েছে। আমার যেটা ধারণা সেটা হচ্ছে এই সরকার আসলে, আমাদের মনে থাকার কথা যে সব আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী তীব্র ক্ষুব্ধ বিরক্ত হয়ে সব বাতিল করে দিয়েছিলেন। যদিও আমাদের প্রতিবন্ধী কোটা বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য যে কোটা আছে সেগুলো আমাদের সংবিধানের সাথে যায়, সেটাকে আমরা রাখতে পারতাম, ছোট একটা পার্সেন্টেজ। এটা আমাদের মনে রাখতে হবে, সেই সময় যে মুভমেন্ট হয়েছিল তারা তখন কোটা বাতিলের মুভমেন্ট করেনি, তারা কোটা সংস্কার, এটা আমরা এভাবেই চিনি, কোটা সংস্কার আন্দোলন ছিল, তারা সংস্কার করতে চেয়েছে। সুতরাং এটা রাখা যেতেই পারত, কিন্তু না, বাতিল করে দিলেন। উনি ক্ষুব্ধ হয়ে ধৈর্য হারিয়ে বাতিল করলেন। বাতিল করার পর যে ঝুঁকিটা তৈরি হয়েছে বলে আমি মনে করি সেটা হলো, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটার নামে আপনি আওয়ামী লীগের ক্যাডারদেরকে ঢোকানোর একটা পথ ছিল প্রশাসনে কিন্তু আওয়ামী ক্যাডার ঢোকানোর একটা সুদূর প্রসারী প্রভাব আছে। একটা মানুষ বিসিএস ক্যাডার হিসাবে যদি একবার শেষ বয়সেও ঢোকে 30-এ, এখনকার রিটায়ারমেন্টে যদি হিসাব করে প্রায় 30 বছর সার্ভিস দেবে। আমরা খুব ভালো মতো জানি সরকার ক্ষমতায় টিকে থাকার পেছনে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে প্রশাসন, পুলিশ এবং প্রশাসনের, মানে সরকারের যে পুরো প্রশাসন যন্ত্র সেটা, সেখানে একেবারে এক্সক্লুসিভ দলীয় ক্যাডার ঢুকিয়ে দেয়া দীর্ঘমেয়াদী কারণে আপনি এখন যা তা করতে পারেন। তাত্ত্বিকভাবে বলছি, সরকার যদি কখনো না থাকে, 5-7-10 বছর পর যদি না থাকে, এই সরকারি একেবারে লোকজন, সরকারের দল করা লোকের সন্তান, এরা ক্ষমতায় থেকে যাবে এবং পরবর্তী প্রশাসনেও ভীষণ রকম ঝামেলা তৈরি করার সম্ভাবনা থাকবে। পারবেই তা বলছি না, কারণ এরা অনেক সময় খুব দ্রুত পক্ষ পাল্টে ফেলে, কিন্তু এই সম্ভাবনাও অনেক বেশি থাকে। সুতরাং মুক্তিযোদ্ধা কোটাটা যখন বাতিল হয়ে গেল, তখন আসলে সরকারের কিছু কিছু ক্ষেত্রে ম্যানিপুলেট করার প্রবাবিলিটি কমে গেল। এটা একটা বড় ঝুঁকি সরকারের জন্য তৈরি করেছে। 30%, 1/3 অফ দ্য অফিসার্স আপনি নিতে পারেন ওই রকম, যাকে ইচ্ছা তাকে
এখন তো নাতি নাতনির পর্যায়ে আসছে, যে কোনো লোককে সার্টিফিকেট দিয়ে নতুন করে করে তার সন্তান, তার নাতি ইত্যাদি ইত্যাদি করে আপনি ঢুকিয়ে দিতে পারছেন এই সরকারে। সুতরাং আমি মনে করি এটাই প্রধান কারণ। এই কয়েক বছর যাওয়ার পর সরকার দেখলো যে ইনটেক যেগুলো হচ্ছে, তারা একজন ইভ্যালুয়েশন করেছে, তারা করে দেখেছে যে নতুন অফিসার যারা তৈরি হচ্ছে তারা অতটা সরকারের লোক না, মানে যথেষ্টই সরকারের লোক আমরা এটা জানি, কারণ যেভাবে এখন যাচাই বাছাই করা হয়, বিরোধী কারোর সাথে ন্যূনতম কোনো নামগন্ধ থাকা মানুষ এখন আর চাকরি টাকরি পায় না সরকারি, এটা এখন প্রতিষ্ঠিত সত্য। কিন্তু তারপরও কতটুকু একেবারে আপনার পাচাটা হবে সেটার তো এক ধরনের ইভ্যালুয়েশন আছে। আমি ধারণা করি, আমি বিশ্বাস করি সেই ইভ্যালুয়েট করে সরকার দেখেছে কোটা বাতিল করার পর একটা সংকট তৈরি হয়েছে, বা অন্য কোটা, জেলা কোটার মাধ্যমে আপনি নানান রকম ধানাই পানাই করে আপনার লোকটোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে পারবেন। সো ওই কোটাগুলোকে আগের ফর্মে ফিরিয়ে আনা হয়েছে, তার লোকজনকে আবার ঢোকানো এটা জরুরি ছিল। এই কারণে এটা নিয়ে একটা আন্দোলন হতে পারে, ঝুঁকি আছে, তারপরে সরকার এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে বলে আমি ধারণা করি। না না আমি মারিনি, স্যারে ছিল। স্যারে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মফিদুল ইসলাম। আমি দেখি না এর আগে কখনো। আমি নতুন 26 তারিখে জয়েন করছি এই চাকরিতে। না ঘটনা হচ্ছে কি, সকালবেলা এসে আমি গাড়ির চাবি নিয়ে গাড়িটা মুছলাম, মুছার পরে স্যার হাঁটতে গেছিল, গাড়ি ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে। এখন ব্রেক প্যাড চেঞ্জ করবে, তার স্যারে এসে বলতেছে গাড়িটা বাইর করো, ব্রেকটা কতটুকু কি আছে আমি একটু দেখি। গাড়িটা বাইর করে স্যারেটা দিলাম, স্যারে বসলো, হালকা একটু এক্সিলেটার মারলো, মায়েরা একটু সামনে গেছে, স্যার মনে ব্রেক করতে যায় এক্সিলেটার চাপ দিছে, চাপ দিলে গাড়ি দৌড় দিছে, দৌড় দিলে গাড়ি আইসা গেট ভেঙে চলে গেছে এতটুকু। তারপরে তো আইসা গাড়ি থেকে স্যারে নামাইলাম, গাড়িটা আমি স্টার্ট বন্ধ করলাম, বন্ধ করার পরে দিকে তলে ওই লোকটা, পরে ওরা কোলে করে লয়ে হাসপাতালে গেছি, ওইখান থেকেই মাত্র আসলাম। গাড়ি ব্যাক করছে কেমনি এটা দেখিনি আমি, আমি ছিলাম না, আমি ওরে নিয়ে চলে গেছি রিক্সায় করে হাসপাতালে। লাগছে তো নাকে মুখে লাগছে, শরীরের ভিতরে লাগছে, কোথায় কোথায় লাগছে এখন ডাক্তাররাই ভালো বলতে পারে। হাসপাতালে। হ্যাঁ এখান থেকে জীবিত অবস্থায় নিয়ে গেছি। হ্যাঁ কথাবার্তা বলতেছিল এরকম, মানে ভালো করে বলতে পারতেছিল না। হাসপাতালে বসেই। না আমার সামনে না, হাসপাতালে মানে নিয়ে গেছি, ডাক্তাররা দেখলো, দেখার পরে কিছুক্ষণ ই করলো, আমরা বাইরে দাঁড়াইছিলাম, কিছুক্ষণ পরে এসে বললো যে উনি তো নেই, বাড়িতে খোঁজ খবর দেন, এতটুকু। অফিসার চাই আমরা, চাই আমার এই আত্মীয় আমরা সামনে বাচ্চাগুলো দেখবো কেন? পেটে বাচ্চা আছে, আরো দুটো বাচ্চা ছোট ছোট, এগুলো দেখবো কেন? মানে আপনি সূক্ষ্ম বিচার করে দিবেন, এটি সূক্ষ্ম বিচার চাইবো, মানে সূক্ষ্ম বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, আমার পেটে বলে একটা 3 মাসের বাচ্চা আছে, একদম ছোট ছোট, ভাই নাই বোন নাই কেউ নাই, একদম অসহায়। এই সহায় যদি আপনারা এই দুইটা বাচ্চা সহযোগিতা করে নিয়ে স্যার, আর কেউ আল্লাহ স্যার আর আপনারা যারা কোনো সহযোগিতা, কেউ নাই, বেটির একটা ছেলে, এক ছেলে আর কেউ নাই, একটা ছেলে। ওই বেটিকে আপনাদের কাছে উচিত বিচারটা চাই, এটা সুষ্ঠু বিচারটা করে দিবেন। এর বাচ্চারা দুইটা বাচ্চা, একটা পেটে 3টা বাচ্চা, 4টা, তার মা বাবা আছে, আর তার বাড়িতে কিছু নাই, একবারে অসহায়। বিচারটা করে দিবেন। এরকম না, এত দূর কেউ আইতো না, কেউ সাথী কেউ না, আল্লাহ আর আপনারা আর কেউ না, আপনারা একটু সহযোগিতা করবেন, আপনারা একটু দয়া করবেন দুইটা শিশু বাচ্চার উপরে, আর কেউ দয়া করবেন। 1 মাস হয়েছে চাকরিটা লইছে, না খায়া না লইয়া 4000 টাকা ঘর ভাড়া দিয়ে, কত কষ্ট। ড্রাইভার তো উনি নতুন, উনি বললো যে উনি 26 তারিখে জয়েন করছে, আর ড্রাইভার সাহেব হচ্ছে যে আপনার মালিক চাইলো যে দাও আমি চালাই, উনি চালাইতে যেয়ে তারপরে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর ড্রাইভার সাহেব থাকলে হয়তো এটা নাও হতে পারতো, কারণ এটা তো তার এক্সপিরিয়েন্সের ব্যাপার। সো উনি তো নিশ্চয়ই ওনার লাইসেন্স বা উনি প্রপার কোনো ট্রেনিং নেই, উনি কেন এটা এইভাবে করলো উনিই ভালো জানেন। তো গেট ভেঙে একদম ওই ওনাকে এখানেই প্রায় মরে গেছে তখন, তা নেওয়া জাস্ট রুলস আর কি, তারপরে ওইখানে বললো যে মারা গেছে। ড্রাইভার সাহেব যা বলছে তা সত্যি, আমরা এত দূরেই জানি আর কি। আর উনি খুব খুব সবসময় মিস্টেক হইতো এরকম, যে ড্রাইভার খুব ঘন ঘন চেঞ্জ করার একটা প্রবণতা থাকতো ওনার। আমরা সংবাদ পাই 9টার দিকে সংবাদ পাই আমাদের সংশ্লিষ্ট মোবাইল গাড়ি ও আমাদের যেহেতু ভিকটিম হাসপাতালে ছিল, পরবর্তীতে আমরা হাসপাতালে যাই, হাসপাতালে গিয়ে ভিকটিম মারা যায়। আমরা হাসপাতালে ভিকটিমের সুরতাল প্রস্তুত করি। ঘটনাস্থলে এসে আমি এবং আমার এসি স্যার সবাই মিলে এসে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনার সিসি ক্যামেরা সংগ্রহ করি, গাড়ি জব্দ আছে। আমরা পরবর্তীতে ভিকটিমের লোকজন আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 4 জন লোক সিদ্ধান্ত নিলে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। মাত্র 4 জন লোক যদি একত্রিত হয়, সিদ্ধান্ত নেয় যে আজ আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব, আজ ঘোষণা দেওয়ার 1 মাস সময় নিলে 1 মাসের মধ্যেই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। কিন্তু এই 4 জন ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে এক প্ল্যাটফর্মে, এক ময়দানে,
এক জায়গায় সভা সমাবেশ থেকে শুরু করে সমগ্র আন্দোলন কর্মসূচি কর্মপদ্ধতি সব হতে হবে একই জায়গায়। ভাবছেন এত বড় ক্ষমতাধর চারজন ব্যক্তি কারা? হ্যাঁ, আমি বলছি শুধু এই চারজন ব্যক্তির পক্ষেই বাংলাদেশের মানুষকে মুক্তি করা সম্ভব। শত শত হাজার হাজার লোকের প্রয়োজন নেই, শত শত পার্টির প্রয়োজন নেই। এই চারজন ব্যক্তি যদি একত্রিত হয় তাহলেই বাংলার মানুষের মুক্তি সম্ভব। ভাবছেন তাহলে সেই চারজন ব্যক্তিকে? আপনাকে পরিচয় দিলে আপনিও জানেন এই চারজন ব্যক্তিকে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জননেতা তারেক রহমান 1 নম্বর ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। তৃতীয় ব্যক্তি হচ্ছে চরমনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফয়জুল করিম রেজাউল করিম সাহেব, তারা 2 ভাই। আর চতুর্থ হচ্ছে বাংলাদেশের হেফাজতপন্থী নেতা আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজতের বিভিন্ন ঘরানার আলেম ওলামা। এই 4টা ধারার লোকদেরকে যদি আপনি এক মঞ্চে এক জায়গায় একইভাবে একই সুরে শেখ হাসিনার পতনের জন্য একত্রিত করতে পারেন তাহলে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সরকারের পক্ষে 1 মাসও টিকে থাকা সম্ভব নয়। শুধু গঠনমূলকভাবে 4 জন ব্যক্তি একই স্টেজে উঠে অথবা 4 জন ব্যক্তির প্রতিনিধি 4 জন ব্যক্তির দল এক মাঠে এক জায়গায় প্রকাশ্যে ঘোষণা করবে আমরা ফেসিবাদের কবল থেকে মুক্তি চাই, আমরা শেখ হাসিনার হাত থেকে মুক্তি চাই। এই 4 জনের পক্ষেই বাংলার মানুষকে মুক্ত করা সম্ভব। আর আমরা অনুরোধ করব ব্যারিস্টার সুমনকে, দয়া করে আপনি যে প্রফেশনে আছেন এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না। আপনার স্টানবাজি এবং পোল্টিবাজির যে রাজনীতি এগুলো বন্ধ করেন না। আপনি যদি জেনুইনলি পলিটিক্স করতে চান, জেনুইনলি অন্যায়ের প্রতিবাদ করতে চান, আপনার প্রথমত হচ্ছে একটা দামি সংসদে আপনাকে রিজাইন করে প্রমাণ করতে হবে যে আপনি এই সংসদে জনগণের ট্যাক্সের পয়সায় যে নাটক হচ্ছে এই নাটকের অংশীদার না। ওখান থেকে বের হয়ে এসে জনগণের কাতারে থেকে জনগণের জন্য জনগণের সম্পত্তি চুরি লুটপাটের বিরুদ্ধে আপনি কথা বলেন। তো ওসি সাহেব আমারে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল। ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না। সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করতে হবে, তখন আমি বলছি যে না আমি এটা পারবো না, কারণ উনি ওই লোকটা সিলেটি। মনে রাখতে হবে সে কিন্তু যুবলীগের নেতা ছিল। তারপরে হচ্ছে সে যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনাল ছিল এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের মনোনীত প্রসিকিউটর ছিল। যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন এই কারণে আমাদের কাছে যথেষ্ট সন্দেহের সুযোগ আছে যে উনি আসলে ওনার যে স্টানবাজির পলিটিক্স আছে, ওনার যে পোল্টিবাজি করার রাজনীতি আছে এবং এক যে বাকশালের এই আওয়ামী নির্বাচনের মধ্য দিয়ে সংসদকে বৈধতা দেবার যে কাজ উনি করেছেন গত জানুয়ারিতে, এই সব কিছু মিলিয়ে ওনার বক্তব্যটা পুরোপুরি বিশ্বাস করাটা আমাদের জন্য অনেক কঠিন। তাকে খুন করতে চায়, আবার সেটা ওসিকে বলেছে, এই যে টোটাল একটা কমপ্লেক্স বর্ণনা দিয়েছে, এই বর্ণনাটা যথেষ্ট ঝামেলাপূর্ণ। এবং রিসেন্টলি আপনি দেখেছেন বেনজিরের তদন্ত করবার ব্যাপারে তিনি দুদকে গেছেন, তিনি আওয়ামী লীগের সাবেক তথাকথিত এমপি মন্ত্রীদের দুর্নীতি নিয়ে সংসদে কথা বলেছেন। এখন দুর্নীতি নিয়ে কি এর আগে কোনো ঘটনা ঘটে নাই? বড় বড় অনেক ঘটনা ঘটেছে, এগুলো নিয়ে উনি কথা বলেন নাই। তো এখন প্রশ্ন হচ্ছে হুট করে উনি এটা নিয়ে কথা বলতে চাইলেন কেন? তো এই সবগুলো বাস্তবতার উপরে ভিত্তি করে, কিন্তু তারপরেও আমরা বলতে চাই যে নাগরিক হিসাবে যে কারো সংবিধানে দেয়া আইনের শাসনের অংশ হিসাবে তার বিচার পাওয়ার এবং আইনের সুরক্ষা পাওয়ার অধিকার আছে। সেক্ষেত্রে পুলিশ বাহিনী থেকে শুরু করে যারা যারা আছে তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আইনি সুরক্ষা তাকে দেওয়া দরকার, সেটা যেন সে কোনোভাবে বঞ্চিত না হয়। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।